লন্ডনের আলতাফ আলী পার্কে এই বিশাল উদ্যানে আমরা এই মুহূর্তে বিদ্যমান রয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দর্শক শ্রোতা যারা রয়েছেন, যে হাজার হাজার মানুষ রাস্তায় রয়েছে, রাজপথে নেমে এসেছে। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হৃদয়ের গভীরে থেকে, অন্তরের গোপনতম প্রকোষ্ঠ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছে। সবাই তার শুভাগমনকে স্বাগত জানাচ্ছে। মানুষ আর মানুষ সবাই কিন্তু আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা পেশি শক্তি এবং যারা ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, যারা অসংখ্য অগণিত জনগণের বিরুদ্ধে যারা রক্ত ঝরিয়েছে, যারা বিভিন্নভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যারা জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতার মসনদে বসেছিল, যারা দেশ এবং জাতির বিরুদ্ধে অসংখ্য অগণিত সিদ্ধান্ত দিয়েছে, তাদের বিরুদ্ধে তারা সকল জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করে তুলেছে। আজকের তাদের এই অপ্রীতিকর ঘটনা, তাদের এই গন্ডগোল, তাদের এই হট্টগোল, তাদের এই হুলস্থুল এবং তাদের এই অপতৎপরতা এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তাদের এই মাথা ছাড়া দিয়ে ওঠার অপপ্রয়াস এবং নেককারজনক বিভিন্ন কাজ জাতিকে আরো বেশি ঐক্যবদ্ধ করে তুলছে। পুরো জাতি এখন আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। পুরো জাতি এখন দেশে বিদেশে সর্বত্র আবার আরেকটা গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, এখন মনে হয় তারা তাদের অপকর্মের কারণে এবং তাদের বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের কারণে এবং দেশবিরোধী অপতৎপরতার কারণে এবং ডক্টর ইউনূসকে যেভাবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে, এই সম্মাননা দ্বারা বাস্তবিক করতে পুরো দেশ এবং জাতির মাথা উঁচু হচ্ছিল। এমত অবস্থায় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়ে, বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিদেশেও তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং সর্বত্র তাদেরকে প্রতিহত করা হবে। তাদের উপর লানত বর্ষণ করা হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে যে তারা আগে ক্ষমতাকালীন সময়েও দেশে তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আইন এবং সংবিধানের বিরুদ্ধে কারচুপির মাধ্যমে ক্ষমতার মসনদে বসে থাকার তারা অপপ্রয়াস চালিয়েছিল। এখন তারা বিদেশেও এই ধরনের ঘৃণ্য হট্টগোল, হুলস্থুল এবং বিভিন্ন ধরনের অসাংবিধানিক কাজ এবং দেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়ার কারণে তারা এখন বিদেশেও প্রতিহত হবে। এবং আজকে লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এই মুহূর্তে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই কথারই সাক্ষ্য বহন করছে যে দেশের মানুষ বিপ্লব চায়, দেশের মানুষ সংস্কার চায়, দেশের মানুষ এখনো সুশাসন চায়, দেশের মানুষ আবারও আগের সন্ত্রাসী শক্তির উত্থান তারা কখনো কামনা করে না। আমরা এই আবেগ এবং অনুভূতি নিয়ে আমরা বলতে চাই যে মানুষ এখন সংশোধনের দিকে অগ্রসর হতে চায়, দেশের সংস্কারের দিকে অগ্রসর হতে চায়, শাসন ব্যবস্থার পরিবর্তনের দিকে অগ্রসর হতে চায়। এ যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সুন্দরভাবে বাংলাদেশের সম্মান এবং মর্যাদা বিশ্ব দরবারে উঁচু করে চলেছেন, এটার প্রতি মানুষ সাধুবাদ জানাতে চায়। আমাদের অবস্থা খুব খারাপ করে রেখেছেন। We want the glory of our country back. আমরা আমাদের দেশের ownership চাই। You always আগের বজ্রকণ্ঠ আরেকট এবং মাইকের কণ্ঠের জন্য দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে রয়েছি লন্ডন আলতাফ আলী পার্কে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনে এবং তার এই সফরের সমর্থনে ব্রিটেনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। আমরা ইতিমধ্যে মুফতি আব্দুল মুমিন সাহেবের সাথে কথা বলেছি। এই মুহূর্তে এখানে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে পরে আমরা পরবর্তীতে আরো অনেকের সাথে কথা বলার সাথে থাকবেন। Finally.
এবং ওনাকে ইনভাইটেশন দিচ্ছেন, ওনার আমন্ত্রণে এখানে আসছেন। এইরকম রাজার আমন্ত্রণে আমাদের এই প্রথম আসছেন এবং এটা খুবই আমরা আমাদের দেশকে অনেক উপরে নিয়ে গেছেন সম্মানের সাথে। এক সময় আমরা বাংলাদেশ নামের দেশটাই অনেকে চিনত না, শুধু আগে জানতো যে বৃষ্টি রোদ এইগুলা নিয়ে। এরপরে যখন ক্রিকেট খেলা আসলো, ক্রিকেট খেলা আসার পরে দেখা গেল যে বাংলাদেশকে একটু চিনতে। এখন ডক্টর ইউনূস এই ক্ষমতা আসার কারণে, পরিচিত হওয়ার কারণে বা আজকের এই রাজার সম্মাননা পাওয়ার কারণে এখন উনার আমার দেশটাকে অনেক উপরে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন যে উনার আগমন উপলক্ষে আজকে এই ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে বিশাল সমাবেশ হচ্ছে, হাজার হাজার লোক সেখানে আসছে। লন্ডন ছাড়াও অন্যান্য শহর থেকে এখানে আসছেন যে একমাত্র ওনাকে ভালোবাসার জন্য। এটা কোনো দলীয় ব্যক্তি না, সবাই নির্দলীয়ভাবে ওনাকে ভালোবাসার কারণে এখানে চলে আসছে, দেশের মাটি ও মায়ার টানে এখানে আসছেন। এই জন্য আমিও গর্বিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে বিভিন্ন দেশ থেকে আসছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। এবং এটা আমাদের যারা হয়তো রাজনীতির কারণেই ওনার ব্যাপারে লিখতে জানে, কোনো মানুষ ওনার বিরুদ্ধে কিছু বলার কোনো সাহস নাই। রাজনীতির কারণে অনেকে বলতেছেন, সেটা বলছেন, সেটা স্বাভাবিক। এবং এখানে যে ওনারা আন্দোলন করতে, এই দেশ একটা গণতান্ত্রিক দেশ, সবারই কথা বলার সুযোগ আছে, এই জন্য করতেছেন, যার যেটা আছে। সেকেন্ডলি যেটা আপনি বলছেন, ঐক্য অবশ্যই আমরা যখন বাংলাদেশের একটা ফ্যাসিস্ট সরকারকে উঠানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। সেখানে বিভিন্ন দলীয় লোক ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, খেলাফত ছিল, আরও অন্যান্য ছাত্ররা ছিল। কিন্তু যখন এই শেখ হাসিনার পতন হয়েছে, এরপরে দেখা গেছে যে এই শপথ যাদের একটা ইস্যু আছে, আপনারা জানেন শপথ যাদের একটা আদর্শ আছে, জামাতের একটা আদর্শ আছে, বিএনপির একটা আদর্শ আছে, খেলাফতের যাদের আদর্শ নিয়ে তারা যাদের রাজনীতি করবে। কিন্তু কমন গোল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেটা হওয়ার ওনার সফল হয়েছে। এবং আমার বিশ্বাস এই ঐক্য মোটেই আপনি অনৈক্য বলবেন না, যখন প্রয়োজন মনে হবেন তখনই আবার ওনারা ঐক্য হবেন এবং দেশের শান্তির জন্য ওনারা সেই কাজ করেন। কিং চার্লস তিনি চিনেছেন কে ডক্টর মোহাম্মদ ইউনূস, এদেশের প্রাইম মিনিস্টার তিনি জানেন কে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে আগামীতে বৈঠক হবে। এদেশে দ্বিপক্ষীয় ভাবে বাংলাদেশ এবং গ্রেট ব্রিটেনের বিভিন্ন স্বার্থ নিয়ে অনেকগুলো বৈঠক হবে। আমরা সর্বসাধারণের কাছে আমরা বলতে চাই আমরা যেভাবে জুলাই বিপ্লবের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমি হেফাজতে ইসলাম যুক্তরাজ্য, হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর পক্ষ থেকে আমি আজকে সবাইকে বলতে চাই, অতীতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এখনো আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আর যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখনই আমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রবাসীরা এবং বিশেষ করে লন্ডনীরা আমরা এটাকে সার্ভাইভ করি। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সরকার আমরা দেখেছি বাংলাদেশের সিলেট এরিয়াকে সবসময় ছোট হিসাবে দেখেছে, যে জায়গাতে অনেক উপার্জনের জায়গা রয়েছে, সরকারের অনেক বাণিজ্য রয়েছে, সেই বাণিজ্যকে কেন্দ্র করে আমরা মনে করি আমাদের সিলেটকে ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, বিগত সরকারে দিয়েছে, সেই সরকারে আমি মনে করি ব্যর্থতা হয়েছে। কারণ শুধু বিমানের জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা আমরা মানি না, প্রবাসীরা মানি না। আমাদের দাবি, আমাদের বিভিন্ন দেশে প্রবাসীরা রয়েছে, সিলেটের প্রবাসীরা রয়েছে, সিলেটের প্রবাসীরা যেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে আসতে পারে, দুবাই থেকে আসতে পারে, কাতার থেকে আসতে পারে, ফ্রান্স থেকে আসতে পারে, লন্ডন থেকে যেতে পারে, প্রতিটা এয়ারলাইন্সের জন্য সুযোগ থাকে। না হইলে আমাদেরকে বাণিজ্য করছে। আমরা মনে করি এই বিগত সরকারে একটি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের সিলেটের টাকা লুটে নেওয়ার জন্য সেই ষড়যন্ত্র করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েছে। আমরা চামচাবাজি করি না, আমরা চাই প্রবাসীরা আমরা আমাদের যেন এই দাবিটা, সেই সিলেট এয়ারপোর্ট যেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, সেই দাবি নিয়ে আমি ডক্টর ইউনূস সাহেবকে প্রবাসীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনার সুখী জীবন কামনা করি। ধন্যবাদ আপনারা সুযোগ দেওয়ার জন্য। মানে আমরা নামে ইন্টারন্যাশনাল চাই না, আমরা খামে ইন্টারন্যাশনাল চাই। এই নামে ইন্টারন্যাশনাল শুধু বিমান দিয়া আমাদের লুটে নেওয়া হচ্ছে, সেদিকে যেন ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ আপনার। সুপ্রিয় দর্শক, একটু আপডেট দিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি লন্ডন আলতাওয়ালি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকাল 7টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসেছেন ব্রিটেনে এবং আগামীকাল 11ই জুন
তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে তার অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন। তার পরপরই তিনি হয়তো পরশু অথবা পরের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও দেখা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ একটা অস্থিতিশীলতা বিরাজ করছে এই মুহূর্তে। তাই অনেকেই বিভিন্ন বিষয়গুলোকে একত্রিত করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারে ব্রিটেন সফরকে অনেকটাই ইতিবাচক মনে করছেন। আবার একই দিকে আমরা দেখতে পেরেছি যে আজ ভোরে যখন তিনি এমিরেটসের ফ্লাইটসে হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর তার হোটেলে আসেন, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা প্রতিবাদ করেছে এবং অনেক অশ্রাব্য অশালীন ভাষা শব্দ বাক্যের আমরা প্রয়োগ দেখতে পেরেছি, যা আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই অনুচিত বলে আমরা মনে করি। এই বিষয়গুলো নিয়ে আপনারা কে কি ভাবছেন সেটি আমাদেরকে জানাবেন। এই পর্যায়ে আমার সাথে একজন মুরব্বী রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম জনাব, আপনার নাম কি এবং আপনি কোথায় থেকে? মোহাম্মদ আলী, আমি আলতাওয়ালি পার্কের নিয়ারেস্ট থাকি, বেশি দূরে না, এই দেশের বাসিন্দা। আমি 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 হাতে আচ্ছা ঠিক আছে। জি প্রিয় দেশবাসী, একটা কথাই আমরা বারবার বলতেছি যে আমাদের সংস্কার দরকার। আগে ইলেকশন আমরা পরে দিব, ইলেকশন হবে, ইলেকশন আমরা করব, বা সংস্কার বিচারের দাবি আমাদের প্রথম। এটা আমাদের প্রধান হইল দাবি। আমাদের বিচার চাই। আমাদের যারা ছাত্ররা জান দিছে 15 জুলাই, তাদের যদি বিচার না হয় আমাদের তাদের সাথে বেইমানি হবে, আমাদের বেইমানি হবে। এই জন্য ডক্টর ইউনূসকে আমাদের দরকার পড়লে 2 বছর 5 বছর আমরা রাখতে চাই, এরপরে সংস্কার করতে চাই, এরপরে বিচার করতে চাই, তারপরে ইলেকশন হবে। একটা দাবি আমাদের, এই মূল দাবি যে বিচার হবে, এবং বিচার ছাড়া আমাদের ইলেকশন করতে দেব না বা হতে দিব না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই আগস্ট সরকার পতনের পর এই আলতাফ-আলী পার্কে যে বিশাল জনসমাগম হয়েছিল, আজ অনেকটাই সেই রকমের একটি জনসমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে। কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আমি সার্ভার রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা একটু ভিতরে যাবার চেষ্টা করছি এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সেখানে আলোচনা চলছে। কিছুক্ষণ পর সে আলোচনা শেষ হলে পরে সেখানকার নেতৃবৃন্দ বেরিয়ে আসলে আমরা তাদের সাথে কথা বলবো। যারা আমাদের সাথে দর্শক, এই পর্যায়ে আমরা পেয়ে গেছি আমাদের সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো জনাব আবু বকর মোল্লা ভাইয়ের সাথে। মোল্লা ভাই, আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন। আজ ভোরেও আপনার সাথে আমার দেখা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের এই সফরটিকে আপনি কিভাবে দেখছেন প্রথমত, আর দ্বিতীয় হচ্ছে যে আপনার অভিমতটা আলতাফ-আলী পার্কের এই সমাবেশকে কেন্দ্র করে একটু বলবেন, তারপর আমি আপনাকে আরো 2টি প্রশ্ন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের জনগণের চুরির টাকায় আওয়ামী লীগ প্রবাসে লবি করছে, পিআর ক্যাম্পেইন করছে ইউনূস সরকারের বিরুদ্ধে। কিন্তু তাদের জনগণের চুরির টাকার লবি ক্যাম্পেইনের পরেও ডক্টর ইউনূসকে ব্রিটিশ রাজার পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার বিরোধিতা করে আজকে যারা ফেসিবাদের প্রেতাত্মা তারা সকালে একত্রিত হয়েছে, এবং অন্য আরো কিছু গোষ্ঠী। আজকে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশিরা ইতিহাসের সঠিক অধ্যায়ে রয়েছি, সঠিক সাইডে রয়েছি, তাদের সাথে তারা একমত হয় নাই। কেন আমরা দাবি করছি আজকের প্রোগ্রামে যারা রয়েছে তারা ইতিহাসের সঠিক ধারাতে রয়েছে? কারণ বাংলাদেশের জনগণের এক সাগর রক্তের পরে, নিপীড়ন নির্যাতনের পরে, ফেসিবাদের নির্যাতনের পরে, গণহত্যার পরে বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হয়েছে। সেই বিপ্লবের পরে জাতির কঠিন মুহূর্তে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে। কিন্তু ফেসিবাদের প্রেতাত্মারা যারা ফেসিবাদকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে, তারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশে সংস্কারের সমর্থন দিয়েছেন, যারা বাংলাদেশে গণহত্যার বিচারের সমর্থন দিয়েছেন, যারা একটি সুষ্ঠু নির্বাচনে সমর্থন দিয়েছেন। ধন্যবাদ।
দর্শক, আমরা কথা বলছিলাম জামাত ইসলামের ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র আবু বকর মোল্লা ভাইয়ের সাথে। মোল্লা ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে বিগত 16 বছর যাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করেছেন, জামাতে ইসলাম, বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো, এখন সেই আন্দোলনের পরবর্তীতে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই অনৈক্যের কারণ কি এবং জামাতে ইসলামের পরবর্তী উদ্দেশ্য কি? অর্থাৎ জামাতে ইসলাম কি ইসলামিক একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া যাচ্ছে, নাকি গতানুগতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই থাকছে? ধন্যবাদ। দেখুন, ফেসিবাদের বিরুদ্ধে আমরা সকলের ঐক্যবদ্ধ থাকা এটি জনগণের একটি দাবি, কিন্তু অত্যন্ত দুঃখজনক ফেসিবাদের বিচার যেখানে এখনো হলো না, যেখানে প্রয়োজনীয় সংস্কার হলো না, যেখানে মা বোনদের ইজ্জতের বিচার হলো না, যে বাপ ছেলে হারিয়েছে, যে মা ছেলে হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের বিচার এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কিন্তু একটি গোষ্ঠী শুধু নির্বাচন করছে, তারা সংস্কারের কথা বলছে না, তারা বিচারের কথা বলছে না, তারা শুধু নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? শুধু একটি নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ রক্ত দেয়নি। তারা সত্যিকার গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, তারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, মুসলিম বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, আপনার আমার অধিকারের জন্য রক্ত দিয়েছে, মানবাধিকারের জন্য রক্ত দিয়েছে, আইনের শাসনের জন্য রক্ত দিয়েছে। সুতরাং জনগণের স্পিরিটকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমি বলবো দে আর অন দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রি। ইতিহাসের রং সাইডে থেকে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না এবং এই বিজয় সাস্টেনেবল হয় না। আর জামাত ইসলামী সহ সকলে ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। যারা ঐক্যবদ্ধ থাকবে না, দ্যাট ইজ দেয়ার প্রবলেম। কিন্তু জামাত ইসলামী অধিকাংশ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ থাকতে চায়। আমরা ঐক্যবদ্ধ না থাকলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শঙ্কার মুখে পড়ে যাবে, বিপদের মুখে পড়ে যাবে। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ জনগণ যেহেতু মুসলিম, ইসলাম এবং মুসলিম চেতনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। ইসলাম ছাড়া, মুসলমানদের স্পিরিট ছাড়া এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকতে পারে না। For the sake of the country and the sovereignty, we must remain united on the ground of Muslim identity and Islamic spirit. শেষ প্রশ্ন আপনাকে, টিউলিপ সিদ্দিকের যে বিষয়টি, এই সম্বন্ধে আপনার বক্তব্য কি? উনি দেখা গেল যে জামাত ইসলামের সরকারের দাবি হচ্ছে যে তাদের কাছে এখনো পর্যন্ত সেই চিঠিটি যায়নি, কিন্তু এদেশের জাতীয় পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। এটিকে আপনি কি রাজনৈতিক একটি প্রলয় মনে করেন নাকি অন্য কিছু? এটি রাজনৈতিক হওয়ার সম্ভাবনাই বেশি। উনি যদি সিনসিয়ার হতেন, তো উনি প্রয়োজনীয় সময়, একটি দীর্ঘ সময় মেনটেন করে, সাধারণত এদেশে 14 দিন সময় নিয়ে চিঠি দেওয়া হয়, তো উনি একটু সময় নিয়ে চিঠি দিতেন। উনি 2-3 দিন আগে চিঠি দিলেন আর এটি পত্রপত্রিকা চলে গেল। আমি মনে করি ইট ইজ এ পিআর ক্যাম্পেইন। ঈদের ছুটিও ছিল। হ্যাঁ, ঈদের ছুটিও ছিল। আমি মনে করি এখানে আন্তরিকতার ঘাটতি রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা জি ওকে, আবু বকর মোল্লা ভাইকে জানতাম স্যারাম, জামাত ইসলামের ইউরোপের মুখপাত্র এবং জামাত ইসলামের মেইনস্ট্রিমের একজন নেতা। আপনি অবশ্য আপনি একজন প্রবাসী। আমরা দীর্ঘদিনের দাবি, আমি মনে করি এটা আপনারও দাবি হইব, আমরা প্রবাসী সকলের দাবি আছে। এর ভিতরে একটা দাবি হইল আমরা ভোটার অধিকার। আপনার দল এই ভোটার অধিকারের লাগে আপনারা কিতা কররা, দাস নাম্বার 1। নাম্বার 2 হইল কি, গত প্রায় 15 বছর ধরে যে জিনিসটা আমি কই আর আপনি দেখছেন হয়তো, আমরা মুসলিম বেরিয়াল ফান্ড থেকে আমরা অনেক প্রবাসী সকল ইউরোপের বিভিন্ন দেশে যায়, মিডল ইস্টের দেশে যায়, কিংবা লন্ডন আইন, স্টুডেন্ট ভিসা কিংবা বিভিন্ন ভিসায় তারা অনেক ফ্যামিলি থাকেন না, আত্মীয়স্বজন থাকেন না, তারা মারা গেলে তারা লাস্টটা সাইন দেশে যাইবার লাগে। কিন্তু অনেক এটা ব্যয়বহুল একটা কষ্ট হয়ে যায়। তো যে দাবিটা আমি করলাম, যেন আমরা সরকারের গেছি স্পেশালি, যেন কোনো প্রবাসী ভাই বোন যদি মারা যায় প্রবাস, আর তারা যদি আত্মীয়স্বজন থাকেন না, আর তারা যদি দেশের লাশটা নিতে চাইন, এই লাশটা যাতে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এইটা যাতে ফ্রি অফ কস্টে নেওয়া হয়। এটা এই দাবিটা কিন্তু আপনি, এই দুইটা দাবি কিন্তু আপনি মনে করেন আপনার দল যদি ক্ষমতা যায় আপনারা কনসিডার করবা। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার। আমার দল বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিশনের সাথে এবং ঐক্যমত্য কমিশনের সাথে যখন মিটিং করেছে, তখন মিটিং এর সময় জামাত ইসলামী স্পষ্টভাবে দাবি জানিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটা জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং জাতীয়
ঐকমত্য কমিশনের কাছে রিকমেন্ডেশনে ছিল। শুধু তাই নয়, জামাত ইসলামের আমির বলেছে যে সর্বশেষ যে সাংবাদিক সম্মেলনে যে প্রবাসীদের অধিকার ফেরত না দেওয়া ছাড়া, অর্থাৎ প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার দেওয়া ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না এবং নির্বাচন হতে দেওয়া ঠিক হবে না প্রবাসীদের অধিকার ছাড়া। আপনাদের সেকেন্ড যে প্রশ্ন, আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই আমাদের আমির যেভাবে প্রবাসীদের অধিকারের ব্যাপারে উনি স্পষ্ট কথা বলেছেন, আমরা সিনসিয়ারলি যেন এই লাশগুলাকে রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে নেওয়া যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব।